ফাঁকা সেন্ট্রাল বনে মায়াজাল কিছু রোদ্দুর, ফাঁকা সেন্ট্রাল বনে মায়াজাল কিছু রোদ্দুর, খাঁখা প্ল্যাটফর্ম আজ লোক কম তুই কদ্দুর। ফাঁকা সেন্ট্রাল বনে মায়াজাল কিছু রোদ্দুর, খাঁখা প্ল্যাটফর্ম আজ লোক কম তুই কদ্দুর। কাঁটা ঘুরে যায় গুটি গুটি পায়ে খোঁজে ঠিকানা ঠিকানা, কাঁটা ঘুরে যায় গুটি গুটি পায়ে খোঁজে ঠিকানা। এই মুহূর্ত খুব ধূর্ত দিন কাটে না, কেউ ডেকে যায় নির্জনতায় মাখি ভুল সুর, কেউ ডেকে যায় নির্জনতায় মাখি ভুল সুর। খাঁখা প্ল্যাটফর্ম আজ লোক কম তুই কদ্দুর। ফাঁকা সেন্ট্রাল বনে মায়াজাল কিছু রোদ্দুর, খাঁখা প্ল্যাটফর্ম আজ লোক কম তুই কদ্দুর। সোঁদা গন্ধের সাথে মিশে থাকে কিছু ঘাস ফুল, চোরা অনুভবে মিলে মিশে যায় এলোমেলো চুল। শেষ গোধূলির গায়ে লেগে থাকা লাল আবিরে, পথে হেঁটে যাওয়া বহু মুখোশের ক্লান্ত ভিড়ে। দেখি আসছিস তুই আসছিস নেই বেশি দূর, দেখি আসছিস তুই আসছিস নেই বেশি দূর। কোন রূপসীর ভাঙা হাসিতে হাসে রোদ্দুর। ফাঁকা সেন্ট্রাল খাঁখা প্ল্যাটফর্ম হয় নেশাতুর, কোন রূপসীর ভাঙা হাসিতে হাসে রোদ্দুর। লা 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 লা। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে, আর আজকে আবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আর আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। এতক্ষণে হয়তো গানের সুর আর অতিথির মুখটা দুটোই আপনাদের বেশ পরিচিত, তাদেরকে চিনে ফেলেইছেন। তাও ছোট্ট করে একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে দিয়ে আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি পেশাতে একটি ইউনিভার্সিটির একটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান হলেও তার নেশা গান। একাধারে তিনি লিরিসিস্ট এবং তিনি গায়ক, আর সেই পরিচয়টাতেই তাকে চেনে সবাই সবচেয়ে বেশি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সৌর্যদীপ সান্যাল, বা যাকে আপনারা সবাই চেনেন সৌর্য। তো সৌর্যদাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার সৌর্যদা, ওঙ্কার বাংলার পর্দায় তোমায় স্বাগত। আমি অন্য প্রশ্নে পরে যাব, মানে শুরুতেই যে গানটা দিয়ে তুমি শুরু করলে একটু নস্টালজিক হয়ে গেছিলাম, কারণ এই গানটা দিয়ে বোধহয় তোমার মুখটা সবার কাছে ফার্স্ট আসা। তো এই গানটার গল্পটা একটু শুনি আগে, তারপর অন্য কথায় যাব। তখন একেবারেই আমি কলেজ পড়ুয়া, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ছাত্র, সম্ভবত ফার্স্ট ইয়ার, প্রায় 13 বছর আগে। আমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বা সেন্ট্রাল এই চত্বরটায় নিয়মিত যাতায়াত করি, আমরা জানি যে সকালবেলা বিখ্যাত সেন্ট্রাল ইঞ্জিন জ্যামে পড়লে আমাদের অফিসে লেট খেতে হয়, ক্লাসে ঝাড় খেতে হয়, আর নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেদিন কীরকম কপাল গুনে আমি সেন্ট্রালটা ফাঁকা পেয়ে গেছিলাম, কোনো সিগন্যাল ছিল না। এবং যখন এমজি সেন্ট্রাল ক্রস করছি তখন দুপাশেও কোনো, মানে এই চার মাথার মোড়ের দুপাশটাও ছিল পুরো ফাঁকা, মানে যে সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যে ছবি দেখতে আমরা অভ্যস্ত, সেটা ছিল না। তো সেখান দিয়ে গানটা বেরিয়ে এসেছিল আর কি, নিজে থেকেই, সুর সমেত। এই গানটা নিজেকে লিখেছে, এটা আমি লিখিনি। এই যে গান লেখাটা, সেটা শুরুটা কি করে হয়েছিল? শুরু গান হিসেবে হয়নি, শুরু আমি লিখতাম। আমাদের ছোটবেলায় আমাদের সবারই একটা পড়ার হ্যাবিট ছিল, আমরা পড়তাম। সেটা যে কোনো ধরনের বই, ছোটদের বই, বড়দের বই, পড়তে পড়তে স্বভাবগতভাবেই প্রত্যেক বাঙালি যেরকম লেখে আমিও লিখতাম, কবিতা লিখতাম, গদ্য লিখতাম। কিন্তু গানের পোকাটা মাথায় ছিল, সুর করতে পারবো কিনা কোনোদিন ঠিক কনফিডেন্স ছিল না। তো একটা সময় পর ওটা
আপনা আপনি হয় আর কি, বলতে চেয়ে কিছু কথা, এই যেমন এই গানটাই কিছু কিছু কথা এবং সুর সমেত বেরোতে শুরু করে, তারপর অর্গানিক্যালি হতে থাকে বিষয়টা। না, এই প্রসঙ্গে দর্শকদের একটা জিনিস জানিয়ে রাখি, এই যে সৌর্যদাকে আপনারা দেখছেন অনেকেই হয়তো জানেন ইতিমধ্যে, কিন্তু গানের পাশাপাশি আরো একটা নেশা আছে, সেটা হচ্ছে লেখালেখি। আর সেই বিষয়েও বেশ হাত একদম পাকা, ইতিমধ্যে কয়েকটা পাবলিশড বইও রয়েছে বাজারে। এই বইমেলায় আসছে বই? এখন অব্দি শিওর নই, কথা চলছে, দেখা যাক। এর আগে তো সব কবিতার বই আর একটা বোধহয় গল্পের বই। দুটো পদ্যের বই, একটা গদ্যের বই। বাহ, এটা দুর্দান্ত ব্যাপার। আর সেই বইটার, গল্পটার বা সূর্যদার গানের সব এসেন্স গুলো যেন কোথাও গিয়ে বেশ একটা অন্যরকম, আর একটা আলাদা ব্যাপার আছে। তবে এই যে কলেজ ক্যাম্পাসের সৌর্য, সে আস্তে আস্তে যে কলেজের স্টেজে গান গাওয়া, নিজের কলেজ ছেড়ে এখন কলেজ ফেস্টের সৌর্য, এই জার্নিটা কেমন ছিল? এটা খুব ফ্যাসিনেটিং, এবং আমি কোনোদিন ভাবিনি এটা হবে, মানে এত কিছু ভেবে কিছু হয়নি। এটা পুরোটাই কলেজ ক্যান্টিন থেকেই তৈরি হওয়া, আর অনেকের মতো, মানে এই ধরনের গান বাজনা যারা আমরা করতাম, বা বাংলা ব্যান্ডের অনিন্দ বোস একটা খুব ভালো কয়েনেজ করেছিল যে কলেজ মিউজিক, হ্যাঁ, এই ধরনের গান বাজনাকে। তো যা হয়, যেহেতু আমি খুব লাকিলি এমন একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছি যে বিশ্ববিদ্যালয়ের এক্সপোজারটা খুব বেশি। সেই বিশ্ববিদ্যালয়ে নানান ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা আসতো, সেখান থেকে আলাপ পরিচয়, গল্প, ভালো লাগা, ভালোবাসা হয়ে আরও নানান মঞ্চে গান গাওয়া, এবং সেটা ফাটিয়েই গাওয়া আর কি, নিয়মিতভাবে সেটা শুরু হয়। এই যে ফাটিয়ে গান গাওয়া, এটা তুমি তোমার ওয়ার্ক লাইফের সাথে ব্যালেন্স করো কি করে? এটা হয়ে যায় মানে দেখো, আমি তো প্রথম সেই ব্যক্তিটা নই যে ব্যক্তিটা একসাথে দু তিনটে কাজ ব্যালেন্স করে করছে, অনেকে করেছেন, মানে তাবড় মহাপুরুষ মহামনীষীরা করেছেন। সুতরাং চাপ, কিন্তু ওই নেশা পেশাও তো এক ধরনের নেশাই, আবার নেশাও কখনো কখনো পেশা হয়ে যায়। সুতরাং ওটা চলতে থাকে, ওটা একটু ওটা হয়ে যায়, যেটা নিজে নিজে হয়ে যায় না সেটা হয়ে যায়। সেটা জোর করে যদি করতাম বা করতে হতো, তাহলে হয়তো আজ আমরা বসতাম না। এই যে কলেজে তুমি লাইব্রেরিয়ান, এত বিশ্ববিদ্যালয়, তো সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে তোমার বেশ একটা লিঙ্ক আছে শুনেছি, একসাথে একটা কালচারাল চর্চার লিঙ্ক, মানে আরে ছাত্রছাত্রী, মাস্টার মশাই সবাই একসাথে বেশ নাটক থেকে শুরু করে বিভিন্ন কালচারাল বিষয় আছে। হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমি যে বিশ্ববিদ্যালয়ে আছি, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, আমাদের ওয়ার্ক অ্যাটমসফিয়ার ভীষণ ভালো, এবং টেকনিক্যাল শিক্ষার পাশাপাশি একটা সুস্থ সাংস্কৃতিক চর্চা, সেটার একটা মাহল ওখানে আছে, সেটা নিয়মিতভাবে। যে মাহলটা পেয়ে আমরা অনেকেই বড় হয়ে উঠেছি। আমাদের কাছে কলেজ বা ইউনিভার্সিটি জীবন মানে তো শুধু পড়াশুনো ছিল না। আমরা লিটল ম্যাগাজিন করেছি, আমরা কনসার্ট শুনতে গেছি নিয়মিত, নাটক করেছি, দেখতে গেছি, তর্ক করেছি রাজনীতি নিয়ে, নানা কিছু করেছি। যেভাবে একটা ছাত্রছাত্রীর আসলে বৌদ্ধিক বিকাশ ঘটে বলে আমার মনে হয়, পার্টিকুলার টেকনিক্যালি সে যা শিখবে সে তো সিলেবাসে সে শিখবে, কিন্তু একটা মানুষ তো শুধু সিলেবাস কেন্দ্রিক হতে পারে না, তাকে তো তার পৃথিবীটা জানতে হবে। ওই জানাটা আমার মনে হয় যে একটা ওই সাংস্কৃতিক চর্চা বা একটা আদান প্রদানের মধ্যে দিয়ে ঘটা খুব জরুরি। এবার আমি যেহেতু গান বাজনা এরকম একটি বিষয়ের সাথে যুক্ত, সুতরাং ওরা একটু তাড়াতাড়ি কাছে চলে আসে, এটাই না। এই প্রসঙ্গে এই বিষয়টা জানিয়ে রাখা খুব দরকার। সৌর্যদার কিন্তু একটা থিয়েটারের গ্রুপ রয়েছে, সেমিকোলন, এবং সেখানে বেশিরভাগ মেম্বাররাই বোধহয় সৌর্যদার ছাত্রছাত্রী, তাই তো? হ্যাঁ, ঠিকই। তো এই ছাত্রছাত্রীদের সাথে ছাত্রছাত্রী কথাটা বলতে আমি নারাজ আর কি। আমি বন্ধু বান্ধবী বলতেই পছন্দ করি, মানে ওই বন্ধুত্ব না হলে একসাথে কাজ করা যায় না। এটা এদের একসাথে কাজের এক্সপেরিয়েন্সটা কেমন? এটা খুব মজার, মানে সবাই বিচ্ছু, হ্যাঁ,
সবাই বাঙালি, যার ফলে কেউ সময় আসে না আমার মতো। তো এইসব সেটাকে ব্যালেন্স করা, ওই যে ব্যালেন্স, পুরোটাই ব্যালেন্স, এবং তাদেরকে দিয়ে কাজ করানো, তারাও তো সবে দুনিয়াটাকে জানছে। এটা ভীষণ মজার, ভীষণ ফ্যাসিনেটিং একটা এক্সপিরিয়েন্স, একটা প্রোডাকশন করা, এটা খুব মজার। মানে আলোচনা বেশ হচ্ছে, ছাত্রছাত্রীদের কথা উঠলো, আরেকটু আলোচনায় আমরা যাবো, তবে মাঝখানে মনে হয় একটু গান শুনে নেওয়া দরকার, কারণ সূর্যদাকে পেয়েছি যখন আজকে ছাড়া যাবে না। এই গানটা আমার খুব প্রিয় গান, এটা সবসময় ব্যান্ড শোজ গুলোতে গাওয়া হয় না। আজ আসছে খবর নীল ঝর্ণা বে, ছাদে মেলছে জামা কোন শ্যামলা মেয়ে। আজ আসছে খবর নীল ঝর্ণা বে, ছাদে মেলছে জামা কোন শ্যামলা মেয়ে। কারো পুড়ছে মগজ, কারো পুড়ছে বাড়ি, আমি সেসব কথায় গান বাঁধতে পারি। কারো পুড়ছে মগজ, কারো পুড়ছে বাড়ি, আমি সেসব কথায় গান বাঁধতে পারি। তাতে হয় না কিছুই, শুধু খরচা বাড়ে। দূরে পড়ার ঘরে খিদে নজর কাড়ে। তাতে হয় না কিছুই, শুধু খরচা বাড়ে। দূরে পড়ার ঘরে খিদে নজর কাড়ে। আজ আসছে খবর নীল ঝর্ণা বে, ছাদে মেলছে জামা কোন শ্যামলা মেয়ে। ক্রমে দিন কেটে যায়, আসে বর্ষা শরৎ, ঘরে শ্যাওলা জমে, চোখে কালির পরত। ক্রমে দিন কেটে যায়, আসে বর্ষা শরৎ, ঘরে শ্যাওলা জমে, চোখে কালির পরত। তাকে ধুলোর আড়াল, হাতে জলের ছিটে, ব্যাগে আটার রুটি, ঘাম হাতের পিঠে। তাকে ধুলোর আড়াল, হাতে জলের ছিটে, ব্যাগে আটার রুটি, ঘাম হাতের পিঠে। সেই পিঠের দুপাশ বেয়ে সময় জানে, কিছু হালকা বরফ কুচি বৃষ্টি আনে। সেই পিঠের দুপাশ বেয়ে সময় জানে, কিছু হালকা বরফ কুচি বৃষ্টি আনে। ফের বৃষ্টি আসে নীল ঝর্ণা বেয়ে, ফের বৃষ্টি আসে নীল ঝর্ণা বেয়ে। ছাদে উড়ছে জামা, নেই শ্যামলা মেয়ে, নেই শ্যামলা মেয়ে, নেই শ্যামলা মেয়ে। অসাধারণ একটা গান। তবে আমার একটা প্রশ্ন করতে খুব মন চাইছে। বলো। এই যে তোমার গান, তোমার লেখালেখি, সবকিছুর মধ্যে একটা প্রেমের এসেন্স থাকেই। তো প্রেম নিয়ে তোমার দর্শনটা কি? প্রেম তো দর্শনীয়ই, আর কি। কবি বলেছেন, পোড়া ছাই পোড়া মন পড়ে থাকে থাকুক, তাহলে প্রেম ছাড়া কি দিন বদলের গান শোনানো যায়। সুতরাং আমারও দর্শন এটাই। এটা শিলাজিতের একটি গানের লাইন, ওইটাই। প্রেম, প্রেম থাকাটা খুব জরুরি সবার জীবনে। প্রেম ভালোবাসা এটা থাকাটা খুব জরুরি, নয়তো মানুষ আরো খিটখিটে হয়ে যাবে, হ্যাঁ, আরো বুড়ো হয়ে যাবে, সিনাইল হয়ে যাবে। সুতরাং প্রেম করা খুব জরুরি। আমার প্রেম নিয়ে এটাই দর্শন। এবং যতক্ষণ সেটা দুজনের কনসেন্টে হচ্ছে, ততক্ষণই ওটা প্রেম, তারপর আর সেটা প্রেম নয়। এই যে তোমার গান বলো, কবিতা, গল্প, এই সবের মধ্যে প্রেমের ইম্প্যাক্ট কতটা? পুরোটাই, পুরোটাই। মানে ভালো না বাসলে, বা সেটা প্রেমের গান বল, সেটা একটা সোশিও পলিটিক্যাল গান বল, বা যে কোনোই, মানে সেটার পিছনে না একটা প্রেম থাকে। হয় প্রেমে জিতে যাওয়া থাকে, নয় প্রেমে হেরে যাওয়া থাকে। হয় আমি প্রপোজালের গান লিখব, নয় সেটা আমি বিচ্ছেদের গান লিখব। হয় আমার সমাজটাকে ভালোবাসার গান লিখব, নয় সমাজ থেকে যে ইটপাটকেল পাওয়া যায় সেগুলোর বিরুদ্ধে গান লিখব। মানে
ভালোবাসি বলে তো যন্ত্রণা হয়, ভালো না বাসলে তো যন্ত্রণাটা হবে না। সেটা যাকেই ভালোবাসি, হ্যাঁ, সেটা আমার পাড়ার মাস্টারমশাই হতে পারেন, আমার মা বাবা হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে। সুতরাং ওই এসেন্স, ওই অনুভূতিটা না থাকলে ওটা হয় না, মানে ওটা খুব প্রায় মৃত প্রায় হয়ে যায়। সুতরাং সবের উপরই প্রেম ভালোবাসার ইম্প্যাক্টটা থাকে, যে যেভাবে দেখে আর কি। এই প্যাকটা থেকে আরেকটা জিনিস মাথায় এলো, তোমার তো বেশ কয়েকজনের সাথে খুব মানে ভালো রকম আর কি সান্নিধ্য পেয়েছো তাদের। হ্যাঁ, সেরাম কিরাম কিরাম মানে যারা আছে তাদের সান্নিধ্য পেয়েছো বা খুব ইন্সপায়ার করেছে তোমাকে? দেখ, আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি, আমরা 4 জন মহিরুহর গান শুনতে শুনতে বড় হয়েছি, এবং নিজের গান নিজে বানাবো এই তাগিদটা ভাগ্যিস 90 সালে মানে জন্মেছিলাম, বড় হয়েছিলাম বলে। সেটা হচ্ছে সুমন, নচিকেতা, অঞ্জন দত্ত, শিলাজিৎ। তার মধ্যে আমি, হ্যাঁ, শিলাজিৎ মজুমদারের সাথে বেশ কিছু সময় কাটিয়েছি, মিউজিক্যালি কাটিয়েছি। উনি আমার গান নিয়ে কথা বলেছেন, আমার গানকে সমালোচনা করেছেন, ভালোও বলেছেন, দুটোই। তো যেটা শুনে, যেটা কানে নিয়ে বড় হয়েছি, সেটা কোথাও না কোথাও থাকবে এবং কাজে বেরোবে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, আমার ফার্স্ট অ্যালবামটার পোস্টার লঞ্চ করেছিল নচিকেতা চক্রবর্তী। আমিও জানতাম উনি করবেন, এটা প্রেস ক্লাবে হয়েছিল। এটা কিংশুক প্রামাণিক, আমরা সবাই চিনি, সাংবাদিক। ওনার ভাল লেগেছিল আমার গান। উনি প্রেস ক্লাবে আমাকে 31st একটা শো নিয়েছিলেন, এবং উনি নচিকেতার সাথে আমার ইয়ে করি যে সেটা নতুন গান গাইছে, শোনো। তো আমার গান শুনে উনি ওনার মতামত দিয়েছেন, আমার লিরিক ওনার ভাল লেগেছিল, আরও কীভাবে কী করা যায় উনি বলেছিলেন। তো এইগুলো নিয়েই আছি। এবার এর মধ্যে থেকে মানে এত প্রভাবের পরেও যেটুকু শৌর্য বেরিয়ে আসে, ওইটাই শৌর্য। মানে ওটা ওনারা না থাকলে আমি হতাম না। আর এই শৌর্যর অডিয়েন্সের কাছ থেকে ফিডব্যাকটা কিরকম, আর যখন অডিয়েন্সের কাছ থেকে ফিডব্যাক আসে কিছু, সেই ফিলিংসটা কেমন? আমি না খুব মানুষ ভালোবাসি, মানে বিশাল। মানে আমার সাথে আমি রিসেন্ট কিছুদিন আগে কথা হচ্ছিল বহু লোকের, আমি পাহাড় গেছিলাম, পাহাড় থেকে ফেরার পর যে পাহাড়ের অবস্থা সেই। তো আমি কোনোদিন না খুব একটা অফবিট পছন্দ করি না মানে আমি অফবিট পছন্দ করি, আমি গিয়ে বেশি দিন থাকতে পারবো না, কারণ লোক নেই। আমি একটা প্রচণ্ড আরবান মানুষ, আমি পাহাড়ি শহর পছন্দ করি, কলকাতা শহর তো পছন্দ করি। সুতরাং আমি মূল যে এসেন্সটা যে মানুষ আমার টানে, সেটা ভালো লোক হতে পারে, খারাপ লোক হতে পারে, দুটোই। সুতরাং পাবলিক রিয়াকশন বা অডিয়েন্স রিয়াকশন, ওইটা ছাড়া আমি কিছু করতে পারবো না। ওটা খুব, মানে আমার যদি গালাগালও করে আমার ভাল লাগে, হ্যাঁ, বা এই গানটা এখন শুনতে ইচ্ছে করছে না, ওইটা ভাল লাগে। এই ইন্টারাকশন করবো বলে তো গান গাইতে এসছি, নয়তো তো আমি কি করতাম কে জানে, কিছু একটা করতে হতো না। গায়ক না হলে কি হতে আমি জানি না, পারফর্মারই হতাম কোনো না কোনো ভাবে। মানে আমি জীবনে ছোটবেলায় প্রথম যেটা হতে চেয়েছিলাম সেটা হচ্ছে গোয়েন্দা, ডিটেকটিভ। পরে দেখলাম ভারতবর্ষে কোনো কেস সলভ হয় না, সুতরাং আমি গোয়েন্দা হিসেবে ফেল করবো। সেকেন্ড, সিরিয়াসলি হতে চেয়েছিলাম ক্রিকেটার। দীর্ঘ সময় আমি ক্রিকেট খেলতাম, ফাস্ট বোলার হতে চেয়েছিলাম। এবার সেটাও একটা সময় পর নানান কারণে, এবার ইতিমধ্যে আমি নাটক করতে শুরু করেছি, আমার কিছু কথা বলতে হবে, এটা মাথায় চলে এসছে, টেবিল বাজাতে শুরু করেছি। করতে 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 কোনো না কোনোভাবে না হয়তো পারফরমেন্সই করতাম, হয়তো অন্য কোনো ফরম্যাটে করতাম, সেটা করতাম। এছাড়া না আমি ভাবতে পারিনি আমি কি করতাম, কিন্তু ঘুমোতাম বোধহয় ছাড়া। লাইব্রেরিয়ান হয়ে গেলে কি করে? ওটা একটা মজা। মানে আমি যখন আমি বেশ কিছু, মানে যে কটা বিশ্ববিদ্যালয় আছে, প্রেসিডেন্সি, যাদবপুর, কলকাতা, সবগুলোতে এন্ট্রান্স দিয়েছিলাম, সবগুলোতে পেয়েও গেছিলাম।
এই লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এই সাবজেক্টটা আমাদের সময় না এটা খুব একটা নতুন শোনা সাবজেক্ট ছিল। আমাদের সময় তো এরকম ধর কেরিয়ার কাউন্সেলিং বা তুমি কি নিয়ে পড়বে কি নিয়ে এগোবে এইগুলো ছিল না। হ্যাঁ, বাবা মাও খুব একটা মানে সেটা নিয়ে ওয়াকিবহল ছিলেন না। কেউ একটা কোনো বিদেশে থাকেন তিনি কিছু একটা বললেন ইত্যাদি প্রভৃতি। তো এই লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সটা আমার এই সাবজেক্টটা প্রথমে মনে ছিল নতুন, আমি পড়বো। আর সেকেন্ড হচ্ছে আমাকে যেটা টেনেছিল সেটা হচ্ছে আমার কলেজ স্ট্রিট চত্বরটা, ওটা আমাকে বিশাল টেনেছিল। তো এইসব মিলিয়ে মিশিয়ে আমি লাইব্রেরি সায়েন্স পড়তে ঢুকি এবং পড়ে বেরোই। এবং ওই যেহেতু একটা বইপত্রের সাথে একটা সম্পর্ক, সুতরাং আমরা যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভিজিট করেছি আমরা জানি ওটা একটা খনি, আমাদের ন্যাশনাল লাইব্রেরি একটা খনি। হ্যাঁ, মানে ওটা না জড়িয়ে গেছে, ওটা কীরমভাবে একটা ওই অ্যারেঞ্জ ম্যারেজের মতো হয়ে গেছে, ওটা আমি ভালোবেসে ফেলেছি। তারপর আমি নানান লাইব্রেরিতে কাজ করেছি, ইন্টার্নশিপ করতে গেছি বাইরে। চিত্রবাণী বলে আমাদের এখানে একটা জায়গা আছে, ওখানে লাইব্রেরি, সিনেমা লাইব্রেরি ওটা বেসিক্যালি। তো আমি খুঁজতামই এরকম যে মিডিয়া ওরিয়েন্টেড কী কী লাইব্রেরি আছে, হ্যাঁ, যাতে আমি আমার কাজও করতে পারবো, আমি এই দুটোই করতে পারবো। এবং যত মেশে তত ভালো আমার মনে হয়, যে কোনো সাবজেক্ট ইন্টারলিঙ্কড যত হবে তত ভালো। না, কথায় কথায় অনেক বেলা হলো, এপিসোডের সময় তো সীমিত, কিন্তু মনে হয় এরম একটা এপিসোড যখন জমজমাট হচ্ছে, কারণ আমাদের কথা শেষ হবে না, আড্ডা শেষ হবে না, তো এই জমজমাট এপিসোডটা বেলাটা এই কথা দিয়ে শেষ না করে না হয় গান দিয়ে বেলা শেষটা হোক। তো সূর্যদা, তাহলে একটা গান দিয়ে এপিসোড শেষ হোক। এবং আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে ডাকার জন্য। আমি খুব একটা ফর্মালিটি করতে পারি না, আই এম সরি, কিন্তু আমি এটাই। আমরা রাস্তাঘাটে কিংবা নন্দন মাঠে গান নাটক কবিতা ছড়াই, আমরা রাস্তাঘাটে কিংবা নন্দন মাঠে গান নাটক কবিতা ছড়াই, তারপর বাড়ি ফিরে ভার্চুয়াল রাত্রিরে নিজের ছায়ার সাথে লড়াই। আমরা কখনো এখানে কখনো ওখানে কখনো সেখানে গিয়ে অনেক কথা বলে শার্টের কলার তুলে ফিরি শুধু শূন্যতা নিয়ে। আমরা রাস্তাঘাটে কিংবা নন্দন মাঠে গান নাটক কবিতা ছড়াই, তারপর বাড়ি ফিরে ভার্চুয়াল রাত্রিরে নিজের ছায়ার সাথে লড়াই। আমরা কখনো এখানে কখনো ওখানে কখনো সেখানে গিয়ে অনেক কথা বলে শার্টের কলার তুলে ফিরি শুধু শূন্যতা নিয়ে। আমরা অমল বিমল কমল সুমেত, আমরা লক্ষ্য ভ্রষ্ট সে ইন্দ্রজিৎ, আমরা দেবতার বর পেয়ে অসুরের গান গেয়ে বয়ে বেড়াই সব অতীত। আমরা ট্রামে বাসে মেট্রোয় জীবনমুখী রেট্রোয় বিজ্ঞাপনী স্লোগান তুলে, আমরা ট্রামে বাসে মেট্রোয় জীবনমুখী রেট্রোয় বিজ্ঞাপনী স্লোগান তুলে। আর প্রেমিকার ফোন এলে প্রাণপণে ঢোক গিলে ছুট দেবে বিপ্লবের কানমূলে। তারপর সন্ধে হলে দুঃখ ভোলার ছলে ইউটোপিয়ান রাজ্য চালাই, তারপর সন্ধে হলে দুঃখ ভোলার ছলে ইউটোপিয়ান রাজ্য চালাই। আর দু চারটে খুন হলে নতুন কেউ রেপ হলে ফেসবুকে মোমবাতি জ্বালাই। আমরা অমল বিমল কমল সুমেত, আমরা লক্ষ্য ভ্রষ্ট সে ইন্দ্রজিৎ, আমরা দেবতার বর পেয়ে অসুরের গান গেয়ে বয়ে বেড়াই সব অতীত। আমরা রোজ রাতে ফুটপাতে অলৌকিক উৎপাতে কূটনৈতিক সম্পর্কে মাতি, আমরা রোজ রাতে ফুটপাতে অলৌকিক উৎপাতে কূটনৈতিক সম্পর্কে মাতি। তার সকাল আবছা হলে বিশাল ঝান্ডা তুলে ন্যায্য দাবির দলে হাঁটি। দিনান্তে দিন ফুরোয় নোটে গাছটি মুড়োয় পড়ে থাকে সব বড়াই, দিনান্তে দিন ফুরোয় নোটে গাছটি মুড়োয় পড়ে থাকে সব বড়াই।
আর কালবেলারই শেষে কালপুরুষে এসে শেষ করে অনিমেষ লড়াই। ও কালবেলারই শেষে কালপুরুষে এসে শেষ করে অনিমেষ লড়াই। ও কালবেলা কালপুরুষ শেষ অনিমেষ। ও কালবেলারই শেষে কালপুরুষে এসে শেষ করে অনিমেষ লড়াই। এরকম একটা গানের পর তো একেবারেই উপসংহার দেওয়া সাজে না, তাও ওঙ্কার বাংলার তরফ থেকে সূর্যদাকে অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা, এই এপিসোডটা থেকে কিন্তু আবার সেই একই কথা শেষে বলবো, যে একটা কাজ সামলে, ওয়ার্ক প্লেস সামলে, পেশা সামলে, নিজের ভালো লাগার জায়গা, নিজের প্যাশন, সেটাকে যে শুধু বাঁচিয়ে রাখাই যায় না, সেটাকে বেশ ভালো মতো সেটাকে নিয়ে লড়াই করা যায়, সেটাকে বাঁচার রসদ বানিয়ে নেওয়া যায়, সেটা আবারও কিন্তু এই এপিসোডটা প্রমাণ করে দিল। আজকের মতো এই পর্যন্তই। সবাই দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।